ক্লাস 8 আজকে আমরা উত্তর আমেরিকার বিশেষ দুটো অঞ্চল, একটা হ্রদ অঞ্চল, একটা কানাডিয়ান শিল্ড অঞ্চল পড়ব। এই অঞ্চলগুলো উত্তর আমেরিকার বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে, কৃষিকার্যের দিক থেকে, শিল্প, খনিজ সম্পদ প্রভৃতি বিভিন্ন দিক থেকে উন্নত। এগুলোকে আলাদা করে আমাদের পড়তে হবে। প্রথমে আমরা পড়ব হ্রদ অঞ্চল। উত্তর আমেরিকার প্রাকৃতিক বিভাগ বা ভূপ্রকৃতি পড়ার সময় আমরা দেখেছি উত্তর আমেরিকার প্রধান রয়েছে যে পঞ্চহ্রদ অঞ্চল, 5টা হ্রদ, সুপিরিয়র, মিচিগান, হিউরন, ইরি, অন্টারিও। এই 5টা হ্রদ নিয়ে যে অঞ্চলটা গঠিত, সেন্ট লরেন্স নদী যে হ্রদগুলোকে যুক্ত করেছে, সেই অঞ্চলটা কিন্তু সব দিক থেকে উত্তর আমেরিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র, মিশিগান, হিউরন, ইরি, অন্টারিও এই বৃহৎ 5টি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট পঞ্চহ্রদের নাম। অক্ষাংশ দ্রাঘিমাগতভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর ও 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে হ্রদ অঞ্চল অবস্থিত। এই অক্ষাংশ দ্রাঘিমার বিস্তারটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এর নামগুলো খুব ইম্পর্টেন্ট। ভূপ্রকৃতি ও নদ নদী। এই অঞ্চলে কীরকম ভূপ্রকৃতি, কীরকম নদ নদী, এটা আমরা দেখছি। 5টি বৃহৎ হ্রদই প্রায় কাছাকাছি অবস্থিত। খুব ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে সুপিরিয়র সবচেয়ে বড়, তারপরেই হচ্ছে মিশিগান, তারপরে হিউরন, এই দক্ষিণ দিকে এই যে ইরি, এইটা হচ্ছে অন্টারিও। খুব কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটা। এর মধ্যে সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ হলেও বৃহত্তম স্বাদু জলের হ্রদ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জল মানে মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। এই অঞ্চলে সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, ওহিও উল্লেখযোগ্য নদ নদী। এই 3টে নদী খুব ইম্পর্টেন্ট, সেন্ট লরেন্স নদী, মিসিসিপি, মিসৌরি এবং ওহিও নদী। এদের মধ্যে সেন্ট লরেন্স নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে। এই নদীর উপরেই ইরি ও অন্টারিও হ্রদের মাঝখানে এই রকম জায়গাতে গড়ে উঠেছে নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। এরপরে হচ্ছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এই হ্রদ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। প্রধানত উত্তর আমেরিকার জলবায়ু পড়ার সময় আমরা দেখেছিলাম এটা উত্তর গোলার্ধের মহাদেশ। এর উত্তর অংশটা সুমেরু বৃত্তরেখার কাছাকাছি, যে কারণে এখানকার প্রধান জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শীতল। সেই জন্য এই হ্রদ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতকালে প্রবল শৈত্যপ্রবাহ মানে প্রচুর ঠান্ডা বাতাস বয়। শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, মানে 0 ডিগ্রির নিচে নেমে যায়। নদী ও হ্রদগুলো বরফে ঢাকা পড়ে যায়, তার মানে এই হ্রদগুলোর জলভাগের উপরিস্তরটা কিন্তু তখন শীতকালে বরফ হয়ে যায়। তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু বেশ মনোরম। গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় বেশি বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের গড় হচ্ছে 70 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার। এইরকম জলবায়ুর জন্য এখানে বেশিরভাগ জায়গায় ওক, এলাম, বীচ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। এখানে পর্ণমোচী বৃক্ষ দেখতে পাওয়া যায়। পর্ণমোচী বৃক্ষ মানে বছরের একটা বিশেষ সময়ের জন্য, শীতকালে বিশেষ করে, এই গাছের পাতাগুলো কি হয়ে যায়, ঝরে যায়। ঝরে গিয়ে এবং আবার তারপরে আস্তে আস্তে ছোট ছোট গাছের পাতা জন্মায়, তাকে বলা হয় পর্ণমোচী বৃক্ষ। এবার হচ্ছে এই অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প। খনিজ সম্পদে এই অঞ্চল খুব সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লৌহ, খনিজ তেল পাওয়া যায়। খনিজ সম্পদে এই সমৃদ্ধ অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লৌহ, খনিজ তেল, চুনাপাথর, দস্তা, খনিজ লবণ ও জিপসাম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, কি কি খনিজ সম্পদ পাওয়া যায় হ্রদ অঞ্চলে। প্রধান খনিজ উত্তোলক অঞ্চলগুলো হলো, কয়লা হচ্ছে ইলিয়ান ও ইন্ডিয়ানা রাজ্য, এই নামগুলো একটুখানি মুখস্থ করতে হবে। আকরিক লৌহ হচ্ছে মেসাবি বৃহত্তম আকরিক লৌহ খনি। ভার্মেলাইন লিয়ান হচ্ছে আর হচ্ছে মার্কোয়েট। আর খনিজ তেল অঞ্চল হচ্ছে মিশিগান, ওরিও, অন্টারিও হ্রদ অঞ্চলে খনিজ তেল দেখতে পাওয়া যায়, মানে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানকার শিল্পোন্নতির কারণগুলো কি কি পয়েন্ট করে লিখলে কিন্তু নম্বরটা ভালো আসবে। কেন এখানে শিল্পে এত বেশি উন্নতি? খনিজ সম্পদের সহজলভ্যতা, মানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। খরস্রোতা নদীগুলো ও জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ। আমরা জানি শিল্পের বিদ্যুৎ শক্তি প্রচুর কাজে লাগে, যে কারণে এখানে জলবিদ্যুৎ প্রচুর পাওয়া যায়। উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, উন্নত মানের সড়ক পথ, সুলভ শ্রমিক পাওয়া যায়, অল্প পয়সায় প্রচুর শ্রমিক পাওয়া যায়। বনজ ও প্রাণীজ কাঁচামাল। পঞ্চহ্রদ নদীর জল শিল্পে ব্যবহৃত হয়। পর্যাপ্ত মূলধনের সহায়তা। এগুলো আমি আলাদা করে পয়েন্টগুলো ফটো তুলে তোমাদের পাঠিয়ে দেবো।
কি কি শিল্প কোন কোন অঞ্চলে গড়ে উঠেছে এই নামগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লৌহ ইস্পাত শিল্প, শিকাগো গ্যারি বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কারখানা, এছাড়া বাফেলো ডুলুথ। ইঞ্জিনিয়ারিং শিল্প, বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের মধ্যে কি আছে? ডেট্রয়েট, শিকাগো। রাসায়নিক শিল্প আছে শিকাগো, ডুলুথ, মিশিগান, ডেট্রয়েট, যে কোনো দুটো করে নাম মনে রাখলেই হবে। খনিজ তেল শোধন ও পেট্রো রসায়ন শিল্প, শিকাগো, বাফেলো। মাংস শিল্প, শিকাগো। পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে। শিকাগোতে সবচেয়ে বড় মাংস শিল্প কারখানা গড়ে উঠেছে, যার জন্য পৃথিবীর কসাইখানা বলা হয়। ময়দা শিল্প, বাফেলো, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র। রবার শিল্প, অ্যাক্রন, পৃথিবীর বৃহৎ রবার রাজধানী এই অঞ্চলে রয়েছে। একটু খেয়াল করলে দেখবে যে শিকাগো, বাফেলো, ডেট্রয়েট এই নামগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কমন। তাই এই নামগুলো কয়েকটা মুখস্থ রাখলেই আমরা প্রত্যেকটা শিল্প কারখানার কিন্তু কোথায় কোথায় গড়ে উঠেছে মনে রাখতে পারবো। এরপর চলে যাচ্ছে কৃষিকাজ। এই অঞ্চলে প্রধানত শস্যাবর্তন পদ্ধতি। শস্যাবর্তন পদ্ধতি কাকে বলে? না, একই জমিতে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে অনেক রকম শস্য চাষ করা হয়। যদি কোনো ধানের জমি চাষ হয়, তাহলে যদি ধান উঠিয়ে দেওয়ার পর জমিটা যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে জমিটা আস্তে আস্তে কি হয়ে যায়? উর্বরতা নষ্ট হয়ে যায়। কিন্তু সেই জমিতে যদি বারবার করে ধানের পরে অন্য কোনো ডাল জাতীয় শস্য বা কোনো তৈলবীজ জাতীয় শস্য ইত্যাদি যদি চাষ করা হয়, তাহলে জমির উর্বরতা বাড়তে থাকে। একে বলা হয় শস্যাবর্তন পদ্ধতি। এই শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করা হয়। এখানকার প্রধান ফসলগুলো হলো ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট। এই অঞ্চলে দক্ষিণ দিকে বিখ্যাত ভুট্টা বলয়, পশুখাদ্য হিসেবে ভুট্টার চাষ করা হয়। ভুট্টা তুলে নেওয়ার পর ভুট্টার যে গাছগুলো থাকে, এগুলো নরম বড় ঘাস জাতীয় গাছ। এই গাছগুলো কিন্তু পশু খাদ্যের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। এছাড়া এর উত্তর দিকে রয়েছে তৃণভূমিতে হে ক্লোভার ঘাসের চাষ করা হয়। এই হে ক্লোভার কিন্তু এক ধরনের ঘাস। এই ঘাসেরও কিন্তু চাষ করা হয় শুধুমাত্র পশুপালন করবার জন্য। কৃষি উন্নতির কারণ, এই যেমন শিল্পোন্নতির কারণ বললাম, সেরকম কৃষিতে উন্নতির জন্য কি কি কারণ? বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমিভাগ, যেটা কৃষির জন্য বিশেষভাবে কাজে লাগে। সমতল ভূমি। নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত বৃষ্টিপাত, উষ্ণতা। এই যে নাতিশীতোষ্ণ জলবায়ু, যেখানে পরিমিত মানে প্রয়োজনীয় যতটা বৃষ্টিপাতের দরকার, উষ্ণতা সেটা লাগে। উর্বর চারনজে মৃত্তিকা, ঘনবসতির জন্য কৃষি ফসলের ব্যাপক চাহিদা। হ্রদগুলো থেকে জলসেচের পর্যাপ্ত জল, শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ, এগুলো হচ্ছে কৃষি উন্নতির কারণ। এরপরে চলে যাচ্ছি পশুপালন। এই অঞ্চল পশুপালনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হ্রদ অঞ্চলে পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু শূকর প্রতিপালন করা হয়। এই গবাদি পশু থেকে কিন্তু দুধ এবং তার পশুর চামড়ার গায়ে যে লোমযুক্ত পশুর চামড়া, সেই লোম, এইগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে। এই পশু ও শূকর প্রতিপালন করা হয়। হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু ও কোনো কোনো স্থানে মেষও পালন করা হয়। এছাড়া হাঁস মুরগি প্রতিপালন করার জন্য এখানে পোলট্রি ফার্মও গড়ে উঠেছে, যেগুলোকে ক্ষুদ্র প্রাণী প্রতিপালন বলা হয়। এই ক্ষুদ্র প্রাণী প্রতিপালন এখানে খুব গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম অঞ্চল। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের খ্যাতির জন্য মিশিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন, এই খুব ইম্পর্টেন্ট, এই অঞ্চলটার নাম উইসকনসিন প্রদেশ। এই অঞ্চলটা অবস্থিত মিশিগান আর সুপিরিয়র হ্রদের কাছে। ডেয়ারি রাজ্য বলা হয়। ডেয়ারি মানে আমরা জানি দুধ থেকে উৎপন্ন যেসব দ্রব্য তাদের যেখানে তৈরি করা হয় বা যে শিল্প, সেই শিল্পকে বলা হয় ডেয়ারি শিল্প। এই ডেয়ারি রাজ্য বলা হয় উইসকনসিন প্রদেশকে। মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত, যেটা আমরা আগে দেখেছি। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এগুলো থেকে কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন আসে, খুব মাইনিউটলি, খুব মন দিয়ে কিন্তু এগুলো পড়বে। পশুপালনের উন্নতির কারণ, এই পশুপালন বা দুগ্ধজাত শিল্প গড়ে তোলার এরও উন্নতির কি কি কারণ রয়েছে? পশুখাদ্যের উপযোগী হে ক্লোভার ঘাস প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা খুব উন্নত মানের পুষ্টিকর ঘাস, যে ঘাস খেলে পশুরা খুব হৃষ্টপুষ্ট হয় এবং শারীরিক দিক থেকে উৎপন্ন হয়। হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়। বিস্তীর্ণ সমতল ভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা। এই অঞ্চলের শীতল জলবায়ুর জন্য
দুধ ও দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল বস্তু উৎপাদনের জন্য এখানে সহজে সংরক্ষণ করা হয়। এই দুগ্ধজাত দ্রব্য ধর তৈরি করা হলো, কিন্তু সেটাকে ঠিকভাবে প্রিজার্ভ করা হলো না, সংরক্ষণ করা হলো, তাহলে এগুলো নষ্ট হয়ে যায়। তো এই শিল্পটাও কিন্তু এখানে গড়ে উঠেছে। তো এই হলো হ্রদ অঞ্চল। এখানে কৃষি, শিল্প এবং পশুপালন উন্নতির কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্রদ অঞ্চলের পরবর্তী যে উত্তর আমেরিকার বিশেষ অঞ্চল সেটা হচ্ছে কানাডার শিল্ড অঞ্চল। উত্তর আমেরিকা কানাডার শিল্ড অঞ্চল, একটু ম্যাপটা খেয়াল করে, এটা উত্তর আমেরিকার উত্তর অংশ। কানাডার উত্তর অংশটা, এই যে ব্রাউন অংশটা, হাডসন উপসাগরের চারপাশের অংশটা প্রধানত, এই অংশটাকে বলা হয় কানাডিয়ান শিল্ড অঞ্চল। শিল্ড কাকে বলা হয় এটা আমরা ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছিলাম, আবার বলছি। প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমিকে বলা হয় শিল্ড অঞ্চল। মালভূমি যেটা অতি প্রাচীন, ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে শুধুমাত্র এখন মূল শিলা বা আদি শিলার উপর নির্ভর করে খুব কঠিন অবস্থায় অবস্থান করছে, তাকে বলা হয় শিল্ড অঞ্চল। কানাডিয়ার শিল্ড অঞ্চল কিন্তু পৃথিবীর একটা বিখ্যাত শিল্ড অঞ্চলের মধ্যে পড়ে। উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডিয়ার শিল্ড অঞ্চল বলা হয়। খুব ইম্পর্টেন্ট, কাকে বলা হয়, কেন বলা হয়। কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে বেষ্টন করে, এই যে হাডসন উপসাগর প্রধানত এর চারপাশের অংশটা বেষ্টন করে প্রায় ভি আকারের, একটু খেয়াল করে দেখবে, এটা দেখতে অনেকটা এরকম ভি এর মতো, ভিও বলা যায়, অনেক সময় এটাকে ইউ আকৃতিরও বলে। ভি আকারের কানাডিয়ার শিল্ড অঞ্চলটি বিস্তৃত। শিল্ড কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। কানাডিয়ার শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। কানাডার শিল্ড অঞ্চলের পূর্বে ল্যাব্রাডর সাগর, এই যে পূর্বে রয়েছে ল্যাব্রাডর উচ্চভূমি, এখানে রয়েছে ল্যাব্রাডর উচ্চভূমি, আর এখানে রয়েছে ল্যাব্রাডর সাগর। পশ্চিমে রয়েছে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ হ্রদ। একটু খেয়াল করে দেখো এখানে পরপর কতগুলো হ্রদ রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা আগে পড়েছিলাম। এগুলি হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে। গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, এই পরপর হ্রদগুলো কিন্তু পশ্চিম দিকে অবস্থিত। এবং দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ, এই যে শিল্ড অঞ্চলের ঠিক দক্ষিণে, এর আগে আমরা পড়েছি সুপিরিয়র, মিচিগান, হিউরন, ইরি, অন্টারিও, এই পঞ্চহ্রদ অঞ্চলটা রয়েছে। আর উত্তরে রয়েছে হাডসন উপসাগর। তার মানে এই অংশটা হচ্ছে কানাডিয়ার শিল্ড অঞ্চল। এটা খুব ইম্পর্টেন্ট, শিল্ড অঞ্চলের চারপাশের অবস্থান বা শিল্ড অঞ্চলের সীমানা। এবার আমরা পড়বো এই অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী। এই অঞ্চলটি প্রধানত গ্র্যানাইট এবং নিচ দিয়ে গঠিত, নিচ শিলা দিয়ে গঠিত। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটা ৬৬৬ ডিগ্রি উত্তর অবস্থিত। সুমেরু বৃত্তরেখার উপরের দিকে অংশটা প্রায় বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। তাই হিমবাহ যখন গলে এসে পড়ে তখন হিমবাহের বয়ে আনা নুড়ি পাথর থেকে ক্ষয়কাজ হয়, এবং ক্ষয়কাজের ফলে কিন্তু এই অঞ্চলে প্রচুর গর্তের সৃষ্টি হয়, এবং এই গর্তগুলোতে দীর্ঘদিন ধরে জল জমে গিয়ে বড় বড় হ্রদের সৃষ্টি হয়েছে। কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে, অবনমিত মানে নিচু হয়ে গিয়ে হ্রদ সৃষ্টি করেছে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা ইত্যাদি। অঞ্চলটির ঢাল দক্ষিণ থেকে উত্তরের দিকে হওয়ার কারণে নদীগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। অঞ্চলটার কিন্তু এদিক থেকে দক্ষিণ থেকে উত্তর দিকে ঢাল। উপসাগর এই দিকে দেখতে পাচ্ছ, এখানে বাফিন উপসাগর রয়েছে, এরপরে উত্তর সাগর রয়েছে, এখানে হাডসন উপসাগর রয়েছে, যে কারণে দক্ষিণ থেকে উত্তরের দিকে কিন্তু ঢালটা রয়েছে। এখানকার নদীগুলোর মধ্যে ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন প্রভৃতি ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবে। এই নদীগুলো এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হয় বহু হ্রদকে একসঙ্গে এই নদীগুলো কি করেছে, যুক্ত করেছে। এরপর হচ্ছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। শিল্ড অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। আমরা জানি এটা ৬৬৬ ডিগ্রির উত্তরে সুমেরু বৃত্তরেখার উত্তর দিকে অবস্থিত, যে কারণে এই অঞ্চলে বছরে বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। গ্রীষ্মকাল এখানে খুবই ক্ষণস্থায়ী, ক্ষণস্থান মানে খুব অল্প সময় থাকে। তাপমাত্রা খুব বেশি বাড়ে না, গড়ে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তাপমাত্রা বেড়ে গিয়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত এখানে খুবই কম হয়, অধিকাংশ হয় গ্রীষ্মকালে। মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরে 40 সেন্টিমিটার থাকে। শিল্ড অঞ্চলের উত্তরে এইরূপ জলবায়ুর জন্য এখানে শৈবাল, গুল্ম, ঔষধি গাছ ছাড়া বড় কোনো গাছ জন্মায় না। যেহেতু বেশিরভাগ সময় বরফাবৃত থাকে, তাই বরফ যদি কোনো সময় গলে যায় তখন সেখানে ছোট ছোট মস, লাইকেন, শৈবাল, গুল্ম জাতীয় গাছ জন্মায়। এই অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অংশটির জলবায়ু উষ্ণ প্রকৃতির, মানে দক্ষিণ দিকে যতটা আসছে তাপমাত্রা ততটা বাড়ছে। এই অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় যেটা সেটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন পাইন, ফার, বার্চ, ম্যাপল, এইগুলো সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠের গাছ।
এগুলো খুব ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবে। এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলে রাখা হয়। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এটা এই অংশে দেখতে পাওয়া যায়। উত্তর আমেরিকার পরিবহনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। নদীগুলো যখন বরফাবৃত থাকে তখন গাছের কাঠগুলো কেটে কেটে নদীর উপরে রেখে দেওয়া হয়। বরফ যখন গলে যায় তখন অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে জলস্রোতের সাথে কাঠগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়ে যায়, কাঠকলে পৌঁছে যায়। কাঠ চেরাই কলে পৌঁছে যায় এবং কাঠের প্রাচুর্যতার কারণে কানাডিয়া কাষ্ঠশিল্পে বিশেষ উন্নত। এরপর হচ্ছে জীবজন্তু। এখানকার সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে বলগা হরিণ, বিভার, বনবিড়াল, লোমশ কুকুর দেখতে পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডার জন্য এদের শরীরে বড় বড় লোম থাকে। কৃষিকাজ। শিল্ড অঞ্চলে কৃষিকাজ বিশেষ উন্নত নয়। খুব স্বাভাবিক, যে অঞ্চলে সারা বছরই প্রায় বরফে ঢাকা থাকে, যেখানে মাটি পাওয়া যায় না, সেখানে কৃষিকাজ উন্নত হবে না, কারণ বছরে বেশিরভাগ সময় মাটি বরফাবৃত থাকে। তবে হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স নদীর মধ্যবর্তী অঞ্চলে স্বল্প পরিমাণে গম, যব, আলু, ওট, বীজ চাষ করা হয়। এবার আসছি খনিজ সম্পদ। প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় কানাডিয়ার শিল্ড অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা। যদিও এখানে কৃষিকাজ খুব একটা হয় না, কিন্তু এই অঞ্চল খনিজ সম্পদে কিন্তু সমৃদ্ধ। কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? নিকেল। সাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। খুব ইম্পর্টেন্ট এই নামগুলো। সাডবেরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। সোনা পাওয়া যায় টিমিনিস, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি। আকরিক লোহা পাওয়া যায় নিউফাউন্ডল্যান্ড। আকরিক তামা পাওয়া যায় সাডবেরি, টিমিনিস। আবার দেখছো বারবার নামগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই অঞ্চল, অতএব দুটো তিনটে নাম মনে রাখলে পারা যাবে। ইউরেনিয়াম পাওয়া যায় অন্টারিও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চলে। রূপো, কোবাল্ট, প্লাটিনাম পাওয়া যায় সাডবেরি, থমসন প্রভৃতি অঞ্চলে। এবার হচ্ছে শিল্প। দুর্গম অঞ্চল। দুর্গম অঞ্চল বলতে বলা হচ্ছে যেহেতু প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, সেই জন্য দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ হওয়া সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে। এখানকার বনভূমিতে পর্যাপ্ত কাঠ, পশুর চামড়া এবং খনিজ সম্পদের সহজলভ্যতা শিল্পের কারণের জন্য, শিল্পের উন্নতির জন্য বিশেষভাবে উপযোগী। কানাডার উন্নত মানের প্রযুক্তি, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। উত্তর আমেরিকা প্রযুক্তির দিক থেকে এত বেশি উন্নত যে কারণে যে কোনো প্রতিকূলতা এরা সহজে কাটিয়ে উঠতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধতম দেশ, যে কারণে কিন্তু এই প্রতিকূলতাগুলো তাদের কাছে কোনো প্রতিকূলতাই নয়, যে কারণে শিল্প এবং খনিজ সম্পদ এরা বিশেষভাবে উন্নত। স্থানীয় নদীগুলো থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি, পঞ্চরথ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের পরিবহন ব্যবস্থা। কি কি শিল্প গড়ে উঠেছে? কাগজ শিল্প, উইনিপেগ, বাকিংহাম। কাষ্ঠশিল্প, অটোয়া, পার্কুপাইন। খুব ইম্পর্টেন্ট এই নামগুলো। লৌহ ইস্পাত শিল্প হচ্ছে সল্ট সেন্ট মারি। ডেয়ারি শিল্প, কুইবেক। ফার শিল্প, ফার শিল্প মানে হচ্ছে পশুর চামড়া বা লোম থেকে যে শিল্প গড়ে ওঠে তাকে বলা হয় ফার শিল্প। উইনিপেগ, টরেন্টো। রেয়ন শিল্প, টরেন্টো, মন্ট্রিল। ইঞ্জিনিয়ারিং শিল্প, মন্ট্রিল, অটোয়া। এখানেও দেখছো এই উইনিপেগ, টরেন্টো, মন্ট্রিল এই নামগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। দু তিনটে নাম মনে রাখলে কিন্তু সবকটা শিল্পের জায়গাগুলো মনে রাখা সম্ভব। কাষ্ঠশিল্প কাগজ শিল্পের উন্নতি কারণ, খুব ইম্পর্টেন্ট এটা। কানাডার বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি কাষ্ঠ নরম প্রকৃতির, যা সহজেই কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায়। শীতকালে যখন নদীগুলো বরফাবৃত থাকে, যেটা আমরা আগে পড়েছি, তখন এই গাছগুলো কেটে নদীর উপর ফেলে রাখা হয়। তাপমাত্রা বাড়লে জল গলে যায় এবং নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে এই গাছগুলো কাঠকলের দিকে চলে যায় বা নিচের দিকে নেমে আসে, ফলে পরিবহন খরচও কম হয়। শিল্ড অঞ্চল খরস্রোতা নদী থেকে উৎপন্ন জলবিদ্যুৎ, যেটা সবসময় শিল্পের জন্য কাজে লাগে। কারখানাগুলিতে উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই, দক্ষ শ্রমিকের যোগান। দক্ষ শ্রমিক মানে যারা খুব পরিমাণে উন্নত মানের শ্রমিক, যারা কাজটা খুব ভালো জানে। প্রচুর মূলধনের সহযোগিতা। মূলধন মানে এই যে অর্থনৈতিক দিক থেকে এরা খুব উন্নত বলে। ফার শিল্প কাকে বলে? শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া। ফার কাকে বলে? দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে এই বিভিন্ন পোশাক, কম্বল, শীতের জিনিস এগুলো তৈরি হওয়াকে বলা হয় ফার শিল্প। খুব ইম্পর্টেন্ট। এই অঞ্চলে কৃষিকাজ অতটা ইম্পর্টেন্ট নয়। শিল্প, খনিজ সম্পদ এবং কাষ্ঠ শিল্প এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়ে গেল আজকে আমাদের উত্তর আমেরিকার দুটো বিশেষ অঞ্চল, হ্রদ অঞ্চল ও কানাডিয়ান শিল্ড অঞ্চল।